রহমান, একটু আপনার মাধ্যমে শুরু করছি, যেটি নিয়ে আপনার বেশ মন্তব্য গণমাধ্যমে এখন বেশ আলোচিত, যে মতিউর রহমান একসময় আপনার সহকর্মী ছিলেন, মানে কাজ করেছেন আপনার সাথে, বা সেটি নিয়ে আপনি বেশ কিছু বিষয় বলেছিলেন গণমাধ্যমে, যে তাদেরকে যারা প্রশ্রয় দিয়েছেন সেসব নিয়েও আপনি কথা বলেছেন, কিন্তু যারা আপনি যাদেরকে দেখেছেন প্রশ্রয় দিতে, তারা তো আসলে গত হয়েছে, তারা রিটায়ার্ডে চলে গেছেন। এরপরেও তিনি এখন সদ্য বিদায়ী ব্যাংক পরিচালক ছিলেন, মানে এখন হয়তো ব্যাংক থেকে সরে গেছেন। এই যে টপ টু লেভেল বটম পর্যন্ত রয়েছেন, উনি এত ক্ষমতাধর হিসাবেই ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বিদেশে ছবি ভাইরাল হচ্ছে আমরা দেখছি। তার মানে আসলে কাদের ছত্রছায়ায় তিনি এখনো ছিলেন এতদিন পর্যন্ত, বা এখনো আছেনও বলা যেতে পারে? ধন্যবাদ। যারা আগে ছিল গত হয়ে গেছে, এটা তো একটা চলমান প্রক্রিয়া, যে কেউ রিটায়ার করবে, কেউ নিচের থেকে উঠবে, আর ক্ষমতাটা নিচের থেকে উঠতে উঠতে হয়। আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর রূপের সাথে ছবির কথা বলছেন বোধহয়, না? জি। তো ছবি তো উঠতেই পারে, ছবি কার সাথে কার না উঠে। হজে গেছে বোধহয়, আমি শুনলাম হজের ছবি উঠছে, তো আরাফাতি ভাই হজের একসাথে ছবি উঠছে, এটা দোষের কিছু নাই। কেমন? আবার আরেক দিকে আপনি দেখেন যে রূপ তো 85 ব্যাচের 88-এ জয়েন করা, বেনজির এবং এখনকার আজি এরাও 85 ব্যাচের 88-এ জয়েন করা। তো যদি তথ্যগত ভুল না হয় আর কি, স্মরণশক্তির, এ হইল জুনিয়র মানুষ, তখন জয়েন্ট কমিশনার ছিল আমি যখন ছিলাম। আপনি মতিউরের কথা যে বললেন, তো বাংলাদেশ ব্যাংকের সাথে সোনালী ব্যাংকের একজন ডাইরেক্টরের সেই হিসাবে একটা ছবি উঠতে পারে। সোনালী ব্যাংকের ডাইরেক্টর না? তো ছবি তো অনেক কিছু থাকে, আমাদের ছবি আসছে না, বাইডেনের সাথে আমাদের দেশের কারো কারো ছবি উঠছে না, সেলফি উঠছে, ওটা দোষের কিছু না। যেটা বিবেচ্য সেটা হইল তার দুর্নীতির প্রসঙ্গ যদি উঠে, সেটা বিবেচ্য। আমি সেটাই জানতে চাচ্ছিলাম যে তিনি এই পরিচালক ছিলেন অনেকদিন ধরে, হয়েছেন, যার যোগ্যতা আছে সে হবে। আমার যোগ্যতা নাই, আমি হইতে পারি না, এটা নিয়ে আফসোস করার তো কিছু নেই। ভালোই আছে, ভালোই চলতেছে, সবাই তো চলতেছে। এখন যারা পারে না তারা অনেকে এরকম শুরু করে, এটা অসুবিধা। হি ইজ ক্যাপাবল, সে ম্যানেজ করতে পারে, এবং ম্যানেজ করতে পারার জন্যই তো তার তরক্কি হয়েছে। সে ম্যানেজ করতে যদি না পারত, তাহলে আমরা যেটা আগে দেখতাম সিভিল সার্ভিসে, যে কিছু কিছু জিনিস আছে আপনার ডকুমেন্টারি এভিডেন্সের দ্বারা প্রমাণ করা যায় না, বাট সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের দ্বারা বোঝা যায় হাউ হি ও শি ইজ। কেমন? তো সেই জিনিসগুলো তখন মূল্যায়ন করা হয় না। আমি থাকতেই যে মতিউর চিটংয়ের ছিল, যেটা আপনি রেফারেন্স দিলেন, ওটা আমি ক্লিয়ার বলেছিও, আমার বইতেও আসছে, আত্মজীবনীতেও আসছে। মতিউর পাওয়ারফুল না হলে, মতিউরকে যখন আমি বদলি করলাম, তখন তার জন্য চিটংয়ের তো আরও কয়েকজনকে বদলি করলাম। আমি যেটা করতাম, যেদিন পদোন্নতি দেব সেদিন সকাল 10টায় পদোন্নতির মিটিং হলে ঠিক আবার 10টা, রাতের 10টার আগে 4টা-5টার মধ্যে অর্ডার জারি করে দিতাম। বদলিটাও এরকম হোমওয়ার্ক করে রেডি থাকতাম, যেদিন বদলি করব। কারণ সেখান সময় শুনছিলাম যে তদবির হয়, বিভিন্ন রকমের ব্যাপার সেবার থাকে ক্যান্সেল করানোর জন্য। আমি নিজে হোমওয়ার্ক করে পরে সন্ধ্যায় মেম্বার সাহেবদের সাথে বসতাম, যে আপনাদের কারো যদি পছন্দের অফিসার থাকে, নিতে চান, তাহলে বলবেন যে আপনার ওই জায়গায় একে দিতে হবে, কিন্তু সাথে বলতে হবে আপনি কেন তাকে নিতে চান। তার আগে আমার তো একটা হোমওয়ার্ক থাকেই, বুঝবো যে কোন দেবতা কোন ফুলের তুষ্টকে কেন চায়। তো সেইভাবে বদলি স্পষ্ট হয়ে গেল, মতিউরকে কেউ চায় না। এটা রিপিটিশন হচ্ছে, কারণ একটা ব্যক্তি নিয়ে আপনারা বারবার প্রশ্ন করেন, এটা বারবার বলতে গেলে মনে হয় যেন আমি তার বিরুদ্ধে একটা প্রচারণা নিয়ে এসেছি। আপনার বই যেহেতু ছিল সেটাই আসলে আমি তো এখন যেটা ছিল সেটাই বলতেছি। বরং আমার তো মতিউরকে ধন্যবাদ দেওয়া উচিত। এখন মতিউরও একটা ছাগল কাণ্ড করেছে বিদায় তো আমরা অনেক ছাগল এটা নিয়ে এখন ব্যয় ব্যয় করতেছি, এবং এটা ব্যয় ব্যয় করার জন্যই তো আপনারা কিছু মজুরি দিতেছে। তাহলে মতিউর একটা ভালো কাজ তো করেছে। তখন মতিউরের আরো একটা ভালো আছে যে বেরিয়ে আসছে, এর মাধ্যমে আরো অনেকের তথ্য পাচ্ছি। হ্যাঁ, বেরোইলে আপনার কি আসে যায়, কতজনের কত কিছু বেরোবে, তাতে কি আসে যায়? একটু হবে। আপনার মিডিয়াগুলো করে কি, এই প্রথম একটা কিছু ফেলে এটা চিপতে চিপতে লেবু চিপা করে এটার পিছনে দূরায়। আপনি কি চান যে দুর্নীতি নিয়ে আলোচনা না হোক? তারপরে না, আলোচনা হোক, কিন্তু তারপরে আরেকটা যখন ইস্যু আসে তখন এটা বাদ চলে যায়, আরেকটা আসলে এটা বাদ চলে যায়, ফলোয়ারটা আর করে না।
অবশ্যই আলোচনা হবে, ফলো আপ আর করে না কেমন। তো সেই ক্ষেত্রে মতিউরকে বদলি করার পরে হোয়াট ইজ ইন্টারেস্টিং, চিটংয়ে পোর্ট টোটের চার্জে ছিল ব্রিগেডিয়ার হাসান নাসির। দিস ইজ সিম্পলি আমার আগের বক্তব্য বলতেছি, লেখা বক্তব্য। তো হাসান নাসির আমাকে টেলিফোন করলো যে স্যার মতিউরকে আমাদের দরকার। ফরিদ কমিশনার তখন, যে ফরিদ আর মতিউর এই দুইজনকে আমাদের অনুমতি ছাড়া রিলিজ করা যাবে না। এই প্রথম শকটা খেলাম। চাকরি জীবনতে এইসবগুলো টের পাই নেই আগে, কারণ এরশাদের মার্শাল্লাহর সময়ও কাজ করেছি, দেখেছি, কিন্তু এই রকম অবস্থা তো 111-এর সময় যেটা হলো দেখলাম না। আমি বললাম যে কেন? বলে স্যার ওর মাধ্যমে তার একটা গুণ ছিল, সে যখন যেখানে থাকতো অন্যকে ম্যানেজ করতে পারতো, তাদের সাথে বিড়ে যেতে পারতো। এই জন্যই আমার বদলির তার নাম বলার সাথে সাথে 4 জন মেম্বার বললেন যে স্যার এই ছেলেটাকে ঘাঁটাবেন না, আপনি তার বদলি বাস্তবায়ন করতে পারবেন না। কারণ বলে যে ওর ভীষণ ক্ষমতা আছে, সে অরিজিনালি কাস্টমস ক্যাডারের নয়, ট্রেড ক্যাডারের 7 জনের মধ্যে সেও একজন এখানে আসছে আর কি কাস্টমসে। বলে যে ওর ক্ষমতা এত বেশি যে অর্থমন্ত্রী কিবরিয়ার বেডরুমেও সে যেতে পারছে, সাইফুর রহমানের বেডরুমেও যেতে পারতো, এমনকি সাইফুর রহমানের ওয়াইফ মারা যাওয়ার পরে কবরে বোধহয় সাইফুর রহমানের ছেলেরাও এত কাঁদে না যতটুকু ও কাঁদছে। তা আমার কাছে ইন্টারেস্টিং মনে হইল। কিন্তু সবচেয়ে মজার জিনিস হলো, যে কোনো অফিস প্রধান নতুন অফিসে গেলে তাকে তার নিজের একটা স্ট্র্যাটেজি নিতে হয়। আমি একটু বেকায়দায় ফেললাম, আমি যদি এদের কথায় এখন তাকে বদলি না করি তাহলে তাদের কাছে আমি একটু ছোটো হই, তারা আমার এসিড টেস্টে বুঝবে ভয় পেয়েছি কেমন। তো সেই জন্য আমি বললাম না, বদলি হবে। আমি বদলি করে দিলাম। ব্রিগেডিয়ার হাসান নাসির বলল রিলিজ করবে না। এই যে একটা জিনিস, যে কোথায় একজন ব্রিগেডিয়ার হাসান নাসির আর কোথায় গভর্নমেন্টের একজন সেক্রেটারি, আমি আইআরডি সেক্রেটারি এনবিআরের চেয়ারম্যান, আমার বদলি অর্ডার তাদের পারমিশন ছাড়া রিলিজ হবে না, এইটা আমাকে একটা এসিড টেস্ট হবে। আমি নো, রিলিজ করতে হবে। তো তার লিখিত চিঠিও পাঠালে আমি মানলাম না, আমার সাথে দেখা করলো, আমি মানলাম না, বলে যে ওরে দিয়ে সবার তথ্য নিয়ে পরে ছুঁড়ে ফেলে দেবো। আমি যুক্তি দেখালাম, তাকে দিয়ে সবার তথ্য নিয়ে ছুঁড়ে ফেলে দিবেন, সেটা তো আপনাদের জন্য ক্ষতিকারক হবে। পরে আপনারা চলে গেলে আপনাদের তথ্য সে আরেকজনকে দিতে পারে। এর পরে দেখা গেল, পরেরটা মোর ইন্টারেস্টিং, যে হাসান নাসির ব্রিগেডিয়ারের পরে সিনা ইবনে জামালি মেজর জেনারেল, সম্ভবত সিজিএস ছিলেন, তিনি টেলিফোন করলেন যে বদলি আদেশটা বাতিল করতে হবে। বললাম করব না। তারপরে দেখি যে এই যে মাসুদ, জেনারেল মাসুদ টেলিফোন করলেন। তখনকার তাদের সরকারের মধ্যে মোটামুটি 2 নম্বর ক্ষমতাশালী বলা চলে। বলে যে এটা একটু বদলি ক্যান্সেল করতে হবে। আমি সরি, ক্যান্সেল করব না, কারণ আমি ক্যান্সেল করলে আই ডু নট এক্সিস্ট। পরে উনি আর্ম ফোর্সেস ডিভিশন থেকে তারা একটা চিঠিও পাঠিয়ে দিল, ইন রাইটিং একটা চিঠি পাঠালো যে উইদাউট দেয়ার পারমিশন অন্তত এই মতিউরকে রিলিজ করা যাবে না। আমি বললাম তাই করবো, স্ট্যান্ড রিলিজ করে দেবো দরকার হলে। বললো যে তাহলে আপনার সাথে চিফ কথা বলবে। চিফ মানে ক্ষমতার 1 নম্বর ব্যক্তি, নট মিস্টার ফখরুদ্দিন। ফখরুদ্দিনের তো ক্ষমতা নেই, ক্ষমতা তো এদের কাছে। ঠিকই মইনুও সাহেব টেলিফোন করলেন, চেয়ারম্যান সাহেব আমি তো কোনো সময় কোনো রিকোয়েস্ট করি নাই, তো আমার একটা রিকোয়েস্ট, মতিউরকে আপনি বদলির অর্ডারটা ক্যান্সেল করে দেবেন। আমি বললাম স্যার এটা সম্ভব না, আমাকে বদলি করে পরে করবেন। আই ডিড নট ডু দ্যাট অ্যান্ড আই গট হিম রিলিজড। আমি বললাম যে চলে যেতে হবে, গেল। তো যাওয়ার পরে তো সে, আমি স্বেচ্ছা অবসরে চলে আসার পরে মজিদ আসলো, সে আবার ব্যাক করলো। তাহলে পাওয়ারটা কোথায়? এইখানে আমি একটু জানতে চাই, আপনি সেখানে আপোষ করেননি বলে আপনাকে সরে যেতে হয়েছে, বা আপনি সরে গেছেন নিজের ইচ্ছায়, বা আপনি এটা আপত্তিকর, আপনি সরে গেছেন অথবা আপনি অন্য কারণে সরে গেছেন। শুনেন, কিছু কথা আছে আমাদের এখানে, একটা অসুবিধা হয়, যারা যেটুক শুনে সিলে কান নিয়ে গেছে এটা নিয়ে শোনে। আই ওয়াজ এ ফ্যাক্টর এট দ্যাট টাইম। এনবিআরের চেয়ারম্যান বদিউর রহমান তখন একটা ফ্যাক্টর ছিল। অতএব সে চলে গেলে যে যেভাবে সুবিধা নিতে চায়, এই যে মেয়র আনিস মারা গেল না, আনিসুল হক তো বিজিএম এর ডাইরেক্টর ছিল। তো আমার বাজেট মিটিংয়ে আনিসুল হক কয়েকটা দাবি তুলল, আমি একটাও রাখি নাই। আনিসুল হক অসন্তুষ্ট হলেন, বললেন যে স্যার আমার একটা কথাও আপনি রাখলেন না। বলে আপনার একটাও রাখি নাই, কিছু যায় আসে না,
আপনি তো বিজিএম এর পক্ষে ডাইরেক্টর হিসেবে বললেন, কিন্তু আপনার ফেডারেশন যেটা আছে, মীর নাসি যেটা সেখানে সাজেশন তো অনেকগুলো আমরা রেখেছি। তো পরে আমি স্বেচ্ছা অবসরে চলে আসছি, সেই কাহিনী আপনাকে বলে দেব ভুলভ্রান্তি নিরসনের জন্য। যে তখন কেউ কেউ বললো মতিউরকে বদলি করার পর আমি টিকে থাকতে পারিনি, ওই আমার বদলি করাইল। আবার কেউ বলল মেয়র আনিস চন্দ্রিমা উদ্যানে হাঁটার সময় 200 জনকে বললো যে আমি বদলিটা করিয়েছি। কারণ তাদের ফেডারেশন তখন ইলেকশন, তাহলে মতিউরকে বদলি করাতে পারলে তাদের যে ক্ষমতাশালী একটা ক্রেডিট হবে। এবং 5ই সেপ্টেম্বর 2007 হোটেল রেডিসনে যে ওটার বিজনেস ফোরামের বক্তব্য, সেখানেও একচেটিয়া আমার বিরুদ্ধে বলল। এখন আপনাকে বলে দিই ফর ইউর কনজামশন, যে মতিউরের বদলি হয়েছে আরও অনেক উপর লেভেল থেকে। সেই লেভেলগুলো এইসব পুস্কা মতিউর বা ওই তখনকার বিজিএমের ডাইরেক্টর আনিস দিয়ে হয় না। অবশ্য আনিস ছিল পরে মাপ চেয়েছে আমার ওয়াইফের সামনে, যে স্যার আমি যদি ভুল করে মনে কষ্ট দিয়ে মাফ করে দেবেন। আমি তার উপর একটা ভালো লেখাও লিখেছি সেই সময়। আবারও আমি আপনার কাছে ফিরব আলোচনায়, তবে